হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার ৬ জন কেন? হুম? কই আর? হ্যালো। ৭ জন মানে ৬ জন আসছে। রিয়েল ৬ জন। আর আসবে? তো তোমরা ওই হচ্ছে বইটা কি দেখা শুরু করছো? আর্কিটেকচার অর্গানাইজেশন এর মধ্যে কি পার্থক্য? হ্যাঁ? হুম, ভালো। তো দেখি আমরা মানে হচ্ছে বই অনুসারেই যাওয়ার চেষ্টা করি। বই ওপেন করি। তাহলে আর্কিটেকচার আর অর্গানাইজেশনের পারবা না, পার্থক্য পারবা না, তাই তো? জি স্যার। তাহলে কি করে হবে বলো? হুম, আর কম্পিউটারে এই মানে হচ্ছে বেসিক কম্পোনেন্ট গুলো দেখছো? হুম, কেন? হুম, বেসিক কম্পোনেন্ট দেখলে আমরা আজকে ভন নিউম্যান আর্কিটেকচার নিয়ে মোটামুটি মানে কাজ করতাম। আমরা জানতাম যে হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার কি। তো চলো আজকে আমরা একটু কম্পিউটার হিস্টোরি জানি। জাস্ট এটা হচ্ছে মুখস্থ না। তোমরা একজন করে হচ্ছে পড়বা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আর আমরা হিস্টোরি জানবো। আমরা নেক্সট 20 মিনিট কম্পিউটার হিস্টোরি জানবো। হিস্টোরি থেকে দেন আমরা হচ্ছে ভন নিউম্যান আমরা হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচারে যাব। এই হিস্টোরিটা শুধুমাত্র মানে হচ্ছে বোঝার জন্য, আর মানে হচ্ছে মুখস্থ করার জন্য না। ইভেন মানে এটা দিয়ে হচ্ছে পরীক্ষাও কিছু আসবে না, তোমরা যদি হচ্ছে পরীক্ষার হিসাব করো। বাট এই হিস্টোরি যদি হচ্ছে বুঝো, তাহলে নেক্সট তোমাদের পড়তে সুবিধা হবে, জিনিসটা বুঝতে সুবিধা হবে। নেক্সট টপিক। নাও একজন মানে হচ্ছে পড়া শুরু করো, এই বাচ্চা ক্লাসের মতো রিডিং। যদি দেখতে না পাও তাহলে আরো জুম করি।
কি এইবার কি দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে মানে আছে রিডিং পড়ো। এই শুরুতে মানে আছে সিফাত পড়ো রিডিং। নাও তুমি একটু পড়বা। পড়ো, জোরে পড়ো, আমরা সবাই শুনি। ওকে স্যার। John Markley, a professor of electrical engineering at the University অফ পেনসিলভিয়া, Pennsylvania, পেনসিলভেনিয়া। and হুম। John Ecke, one of his graduate students, proposed to build a general-purpose computer using vacuum. ভ্যাকুয়াম টিউব ফর দা বিআরএল অ্যাপ্লিকেশন। এখানে একটা টার্ম আছে হচ্ছে হলো দুইজন ব্যক্তি বাদ দিলাম, এখানে টার্ম আছে হচ্ছে ভ্যাকুয়াম টিউব। তোমরা কি জানো ভ্যাকুয়াম টিউব কি? এই যাচ্ছে ভ্যাকুয়াম টিউব। যে তখনও কিন্তু সেমিকন্ডাক্টর আবিষ্কৃত হয় নাই, বুঝছো? তখনও সেমিকন্ডাক্টর বিষয়টা আবিষ্কারই হয়নি। তোমাদের যদি আছে ইসে দেখি, আমরা দেখি আছে গুগলে কোনো ছবি পাই কিনা ভ্যাকুয়াম টিউবে, আমরা একটু দেখি। স্যার, নয়েজ হচ্ছে তো একটু বাচ্চাদের। এই দেখো ছবি। শুরুতে আগে এই টেকনোলজি ইউজ করা হতো কম্পিউটার মানে আছে তৈরিতে, এবং তখন কম্পিউটারের সাইজ তো পুরো একটা মানে আছে রুমের সমান। তোমরা যদি দেখতে চাও ভ্যাকুয়াম টিউব কি ছিল, এই দেখো এখানে লেখা আছে, দ্য ভ্যাকুয়াম টিউব ইজ এ গ্লাস টিউব দ্যাট হ্যাজ ইট gas removed creating vacuum. Vacuum tubes contain electrode for controlling the electron flow were used in early computer as switch or an amplifier. তো ভ্যাকুয়ামটা তো ভ্যাকুয়াম কিছুটা ফ্লাক্সের সাথে তুলনা করা যায়। ফ্লাক্স না, এটা হচ্ছে কাঁচের জার, এর মধ্যে হচ্ছে ইলেকট্রোড ইউজ করা হতো, মূলত হচ্ছে কার্বনের ইলেকট্রোড সম্ভবত, যার মাধ্যমে ইলেকট্রন ফ্লো হইতো, যেটাকে সুইচ হিসাবে কাজ মানে ইউজ করা হতো, অথবা অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করা হতো। প্রথম দিকে কম্পিউটার ছিল মানে এক প্রকার বলতে গেলে মানে মেকানিক্যাল কম্পিউটার। তো আমরা আবার ইতিহাসে ফিরি। তো ইন 1943 দ্য আর্মি অ্যাকসেপ্টেড দিস প্রপোজাল। মূলত এটা বিশ্বযুদ্ধের আগে পরের হিসাব, প্রথম বিশ্বযুদ্ধের পরে হিসাব করতে হইতো। তা সেই হিসাবের জন্য একটা গণনা যন্ত্র দরকার ছিল। তো আমি যতদূর আমার খেয়াল আসে, আমার খেয়াল নাই ইতিহাস অত। অ্যান্ড ওয়ার্ক বিগান অন এনিয়াক। প্রথম যে কম্পিউটারের নাম আসতেছে সেটা হচ্ছে এনিয়াক। দ্য রিজাল্টিং মেশিন ওয়াজ এনরমাস, ওয়েরিং 30 টন, যার ওজন ছিল 30 টন, অকুপাইং 150 স্কোয়ার ফিট অফ ফ্লোর। বললাম না পুরো একটা ফ্ল্যাট, একটা কম্পিউটার পুরো একটা ফ্ল্যাট জুড়ে ছিল স্পেস, অ্যান্ড কন্টেইনিং মোর দেন 18,000 18,000 ভ্যাকুয়াম টিউব। এই যে যে ভ্যাকুয়াম টিউব কম্পিউটার, সেটার এই হচ্ছে হলো মানে 30 টন ওজন, 1500 স্কোয়ার ফিট জায়গা লাগছে, এবং 18,000 ভ্যাকুয়াম টিউব ইউজ করে কম্পিউটারটা তৈরি করা হয়েছিল। When operating, it consumed 140 কিলোওয়াট অফ পাওয়ার। এটা অন করে অপারেটিং করতে চালাইতে 140 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি দরকার ছিল। It was also substantially faster than any electromechanical computer, capable of 5,000 additions per second. একটু চিন্তা করো, এটা যে কোনো ইলেকট্রো মেকানিক্যাল কম্পিউটার থেকে ফাস্টার ছিল, যা 1 সেকেন্ডে 5,000 যোগ করতে পারত। এক হিসাবে যথেষ্টই ফাস্ট ছিল।
তারপরে দেখো ইতিহাসে কি আছে, দা ENIAC ওয়াজ এ ডেসিমাল মানে রাদার দ্যান বাইনারি মেশিন। এবার তোমরা বলো এই লাইনটার কি অর্থটা কি? হুম স্যার এরপরের থেকেও ছোট ইসে তৈরি করা হয়েছে, মানে বাইনারি এই সিস্টেমে লাইনের ছোট অর্থ ডিভাইসের মধ্যে নিয়ে আসা হয়েছে। বর্তমান তো সেটা আছে বাইনারি, কিন্তু এই যে আছে ENIAC সেটা ছিল মানে আছে ডেসিমাল। বর্তমান সিস্টেম জিরো জি ওয়ান স্যার। ছাড়া আর কিছুই বোঝে না, কিন্তু তখন 0 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যাই বুঝতো। এই যে আছে মেশিন, এইটাকে যদি হিসাবে করা যায় তাহলে এটা অবশ্যই একটা পাওয়ারফুল মানে মেশিন হইতে পারে, তা জানো? মানে আমি এটা হচ্ছে মনে করি, ধরো বাইনারি সিস্টেমের যে বর্তমান ডিজাইন সেটাকে যদি ডেসিমালে কোনো রকম কনভার্ট করা যায় তাহলে এটা অনেক বড় বড় সংখ্যা খুব সহজে হচ্ছে ক্যালকুলেশন করে দেবে। দা ENIAC ওয়াজ মানে ডেসিমাল ছিল, দ্যাট ইজ দ্য নাম্বার ওয়াজ রিপ্রেজেন্ট ইন মানে হচ্ছে ডেসিমাল ফর্ম অ্যান্ড arithmetic was performed in the decimal system। মানে যোগ বিয়োগ সংখ্যা সকল উপস্থাপন ছিল এই দশমিক ফর্মে। এটার যে মানে মেমোরি ছিল, ইটস মেমোরি কনসিস্ট অফ 20 অ্যাকিউমুলেটর। এখন তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ অ্যাকিউমুলেটর? অ্যাকিউমুলেটর মানে হচ্ছে এক ধরনের মেমোরি, যে মেমোরিতে সরাসরি যোগ বিয়োগের জন্য মানে বর্তমানে সিপিইউ সরাসরি যোগ বিয়োগের জন্য এই মানে মেমোরি ইউজ করে। এই যে হচ্ছে অ্যাকিউমুলেটর ইউজ করে সিপিইউর নিজস্ব মেমোরি। এই মানে হচ্ছে রেজিস্টার যেগুলো আছে, অ্যাকিউমুলেটর রেজিস্টার সিপিইউ নিজে ইউজ করে যোগ বিয়োগ করার জন্য বাই ডিফল্ট। তো এইখানে এই চিনিয়াকে এই 20টা অ্যাকিউমুলেটর ছিল, ইচ ক্যাপাবল অফ হোল্ডিং 10 ডিজিট ডেসিমাল নাম্বার। 10 ডিজিটের দশমিক সংখ্যা এক একটা অ্যাকুমুলেটর হোল্ড করতে পারে। তাহলে এক একটা অ্যাকুমুলেটর মানে আছে রেঞ্জ কত একটু বলো তো? হুম হ্যালো? কেন? এই মানে আছে শূন্য শূন্য থেকে শূন্য থেকে এই মানে আছে 10টা 9 বসাও। এই যে এখানে আছে 10টা 9 আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তারপরে কি? তাহলে আছে 999 কোটি, মানে 100 কোটি 999 কোটি 99,99,999 পর্যন্ত সংখ্যা হোল্ড করতে পারে এক একটা অ্যাকুমুলেটর। আর বর্তমান অ্যাকুমুলেটর জানো মানে আছে কতটুক পারে? বর্তমান যে অ্যাকুমুলেটর সেইটা যদি ধরো মানে আছে 4 MB হয়, 4 মেগাবাইট। একটা অ্যাকুমুলেটরের সাইজ বর্তমান যে ল্যাপটপ, না সরি, 32 বিট, 32 বিট, 64 বিট ধরে নাও। তাহলে 64 বিট হইলে তাহলে আছে 2 টু দি পাওয়ার, আমি এখানে ভিউ চেঞ্জ করে দিই, সাইন্টিফিক ভিউতে যাই। যদি 128 বিটও ধরো, 100 দেখি 128 করলে কত আসে? 128 না সরি, 2 টু দি পাওয়ার 64 ধরো, দেখি 64, হ্যাঁ 64 বিট অপারেটিং সিস্টেম। এই হচ্ছে হলো বর্তমান যে হচ্ছে রেঞ্জ।
বিশাল সংখ্যা যদি 64 বিট হয়। আর অবশ্য ওইটার যে রেঞ্জ ছিল ইচ অফ 10 ডিজিট। দেখি স্যার এখন 20 ডিজিট। ইচ অফ 10 ডিজিট। এখন 20 ডিজিট মানে 64 বিটের দ্বারা স্যার 2 রে যদি রুট করা হয় তো এখানে তো স্যার 20 ডিজিটই আসে। 20 আমি মানে করি নাই, ডিজিট করি নাই। তো যাই হোক, এই হলো 64 বিট অপারেটিং সিস্টেম হলে এক এক বিটে যা আসে। তা এই হলো বর্তমান অ্যাকুমুলেটর, আর এটা হচ্ছে সিনিয়র। তা ওই হিসাবে এটা অনেক ফাস্ট ছিল। ইচ ক্যাপাবল অফ হোল্ডিং 10 ডিজিট ডেসিমাল নাম্বার, এ রিং অফ 10 ভ্যাকুয়াম টিউব রিপ্রেজেন্ট ইচ ডিজিট। এক একটা ভ্যাকুয়াম টিউব এক একটা ডিজিট রিপ্রেজেন্ট করতো। At any time, only one vacuum tube is in the on state representing one of the 10 digit. একটা ভ্যাকুয়াম টিউব যদি অন হতো তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করতো একটা ডিজিট। The major drawback of the ENIAC was that it had to be programmed manually by setting switches and plugging and unplugging cables. এটা ম্যানুয়ালি মানে করা লাগতো, এবং বলছে এটা করা কিংবা অন অফ করতে গেলে ওই মানে কেবল দিয়েছে, ম্যানুয়ালি অন অফ করা লাগতো। এই দেখো আমি যা বলছি টু লেট টু ইউজ ইন দা ওয়ার ইফোর্ট। বিশ্বযুদ্ধের জন্য এই কম্পিউটার কিন্তু নির্ণয় করা হয়েছে। মানুষের ম্যাক্সিমাম কাজ ধ্বংসযজ্ঞের জন্য তৈরি করা। Instead, its first task was to perform a series of complex calculations that were used to help determine the feasibility of hydrogen bomb. দেখছো, অ্যাটমিক বোমের জন্য এই কাজটা মূলত করা হয়েছিল, যার কিছু ক্যালকুলেশন, জটিল ক্যালকুলেশন সমাধান করার জন্য। দ্য ইউজ অফ ENIAC for a purpose other than that for which it was built demonstrates its general purpose nature. ওই পারপসে সঠিকভাবে আর ইউজ হয়নি দেখে এরপর সাধারণ পারপসে ইউজ করা হয়। এরপরে আসে ভন নিউম্যান আর্কিটেকচার। আমরা এখন মূলত জানবো এই ENIAC এর পরে ভন নিউম্যান আর্কিটেকচার, যেটা আমরা এখন বন্ধ ইউজ করি। আর এই আর্কিটেকচারের উপর ভিত্তি করেই বলো সব আর্কিটেকচারের উপর রান করতেছো। দেওয়া প্লাস প্রোগ্রাম অল্টার করা, এটা প্রোগ্রাম ইনপুট জন্য খুবই ঝামেলা। তা এইখানে দেখো তারপর কি লেখছে, দা প্রোগ্রামিং প্রসেস কুড বি ফ্যাসিলিটেড if the program could be represented in a form suitable for storing in the memory alongside the data. তাহলে সহজ ফর্মটা কি? সহজ ফর্মটা হচ্ছে যদি প্রোগ্রামটাকেও আমি মেমোরির মধ্যে স্টোর করতে পারতাম, তার মানে হচ্ছে ENIAC-এ কোনো মানে মেমোরি সিস্টেম ছিল না যেটা আলাদা করে স্টোর করবে যাতে প্রোগ্রামগুলো, যে কোন কোন প্রোগ্রাম করতে হবে সেটা স্টোর করা, এটা ENIAC-এ ছিল না। তা ভন নিউম্যানের মূল উদ্দেশ্যটা ছিল যদি আমরা প্রোগ্রামকে ডেটার পাশাপাশি স্টোর করে রাখতে পারি মানে মেমোরির মধ্যে, তাহলে
অনেকটা সহজ হয়। দেন এ কম্পিউটার কুড গেট ইটস ইনস্ট্রাকশন বাই রিডিং দেম ফ্রম মেমোরি। আমরা প্রথমে অনেকগুলা প্রোগ্রাম, সিরিজ অফ প্রোগ্রামকে মেমোরিতে ইনস্টল করে দিলাম, এরপরে কম্পিউটার নিজে নিজে একটা করে প্রোগ্রাম পড়বে আর কাজ করবে। এইটাই ছিল ভন নিউম্যানের মূল উদ্দেশ্য। দেখো, দিস আইডিয়া নোন অ্যাজ এ স্টোর প্রোগ্রাম concept is usually attributed to the ENIAC designer, most notably the mathematician John von Neumann, who was consultant on the ENIAC project। মানে হচ্ছে যে এই যে ENIAC তৈরি করা হয়েছিল সেখানে সে মানে হচ্ছে একজন সহকর্মী ছিল, সহজ কথা। অ্যালান টিউরিং developed the idea about the same time। টিউরিং ও এই যে অ্যালান টিউরিং সেও একই সময় এই সেম আইডিয়া মানে হচ্ছে ডেভেলপ করে। এর জন্য বলে যে অ্যালান টিউরিং এর হাতে টিউরিং মেশিন। The first publication of the idea was in 1945 proposal by von Neumann for new computer, the EDVAC, Electronic Discrete Variable Computer। এটা 1945 সালে প্রথম পাবলিশ হয়, নাম দেওয়া হয় EDVAC। In 1946, von Neumann and his colleague began to design of a new stored program computer referred as a IAS computer at the Princeton Institute for Advanced Studies। The IAS computer তাহলে 1946 সে হচ্ছে নতুন করে IAS কম্পিউটার ডিজাইন করা শুরু করে। The IAS computer, although not completed until 1952, 1952 সালের আগে IAS কম্পিউটার তৈরি হয়নি, is the prototype for all subsequent general purpose computer। এই যে আমি যা বলছি তাই, যে বর্তমানে জেনারেল সকল পারপাস কম্পিউটারের মানে হচ্ছে প্রোটোটাইপ ভার্সন ছিল হচ্ছে এই IAS কম্পিউটার। Figure 2.1 shows the general structure of IAS computer compared to middle portion figure it consists of। দেখো তাহলে এই যে IAS কম্পিউটারে কি ছিল, এ মেইন মেমোরি যাকে আমরা এখন বলি RAM, which store both data and instruction, and arithmetic and logic unit ALU capable of operating on binary data। তাহলে ALU যে বাইনারি ডেটার উপর অপারেশন করবে। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার হোয়াট ইজ ইনস্ট্রাকশন দ্বারা মাগো in term of instruction refers to a machine instruction that is directly interpreted and executed by processor। instruction মানে প্রোগ্রাম, সহজ কথায় ইনস্ট্রাকশন মানে হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম গুলাকে কম্পিউটারের ভাষা হচ্ছে বলে ইনস্ট্রাকশন। তোমরা কি বুঝতেছো? না বুঝ নাকি আমি শুধু বকবক করে যাচ্ছি? তো এই হচ্ছে হলো আইএএস কম্পিউটারে বেসিক স্ট্রাকচার, যেটা আমাদের এখন বর্তমান দিনেও এরকম স্ট্রাকচারই ফলো হয়। প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট, ইনপুট আউটপুট, এই পাশে মানে হচ্ছে মেইন মেমোরি। দেখো, তো অবশ্যই এই হচ্ছে আইএএস কম্পিউটারে বেসিক স্ট্রাকচারটা দেখবা। এবার দেখো, তো this structure was outlined in von Neumann earlier proposal, which is worth quoting at this point। Two collection of arithmetically মানে করা উচিত। These are addition, subtraction, কি কি যোগ বিয়োগ গুণ ভাগ। It must is probably sound the specific way in which it
এনি রেট অফ সেন্ট্রাল অ্যারিথমেটিক্যাল পার্ট অফ দ্য দাঁড়াও সো যে কম্পিউটারে যে এটা আনছে যে আছে ডিজাইন মূল যে এটা ছিল দেখো সেটা ছিল মূল যে ডিজাইনটা ছিল সেটা আউটলাইন ইন ভন নিউম্যান প্রপোজাল যেটা মানে পেপারে পাবলিশ হয়েছিল। তো মূল উদ্দেশ্যটা ছিল যে যেহেতু কম্পিউটারটা তৈরি করা হচ্ছে কম্পিউটারে অ্যারিথ মানে এই গেল অ্যারিথমেটিকের হিসাব যে এ হচ্ছে অ্যারিথমেটিক্যাল যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু হচ্ছে লজিক্যাল অপারেশন লজিক্যাল কোন কাজ পরে হবে সেটার জন্য সিকুয়েন্সিয়ালি পড়বে এবং কাজ করবে। তার মানে একজন কন্ট্রোলার থাকতে হবে, সে ঠিক করে দেবে কোন ইনস্ট্রাকশন আগে করতে হবে কোন ইনস্ট্রাকশন করতে হবে পরে। একে বলতেছে কন্ট্রোলার অর্গ্যান কিংবা কন্ট্রোল ইউনিট, সহজ কথা। কি আমার কথা মানে আছে, বুঝতেছো তো? জি স্যার। হ্যাঁ। থার্ড যেটা মানে হচ্ছে হলো আছে বৈশিষ্ট্য, যদি এটা অল পারপাস অফ কম্পিউটার হয়, অল পারপাস মানে ধরো তোমরা কি মানে আছে ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ছো? তোমরা কি ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ছো কখনো? হ্যাঁ, তাহলে সেখানে কি জানো, এই নাম শুনছো? হাফ অ্যাডার ফুল অ্যাডার। হাফ অ্যাডার ফুল অ্যাডারের কাজ কি? হাফ অ্যাডার ফুল অ্যাডারের কাজ শুধু যোগ করা। হাফ অ্যাডার সার্কিট যদি ডিজাইন করো কিংবা ফুল অ্যাডার সার্কিট ডিজাইন করো সেটা শুধু যোগ করতে পারে, সেটা কি বিয়োগ করতে পারে? সেটা বিয়োগ গুণ ভাগ কোনো আর কিন্তু অপারেশন করতে পারে না। তাহলে তুমি যে কম্পিউটারটা বানাচ্ছ সেটা যদি অল পারপাস কম্পিউটার হয় তাহলে যে কোনো কাজের আগে, তার মানে কি 10 রকম কাজ সে হচ্ছে করতে পারবে। তাহলে অবশ্যই তার আগে হচ্ছে কাজটাকে চিনতে হবে যে এটা আসলে কি কাজ, এটা কি যোগ নাকি বিয়োগ নাকি গুণ নাকি ভাগ, তাই না? কি আমার কথা মানে হচ্ছে বুঝছো? হাফ অ্যাডার ফুল অ্যাডারে কি কখনো হচ্ছে মানে হচ্ছে চেনা লাগবে যে এটা আমি যদি দুটা ডেটা দিই সে সাথে সাথে হচ্ছে যোগ করে আমার কাছে দিয়ে দেবে, তাই না? কিন্তু যদি এমন একটা সার্কিট হয় যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে, যেমন ধরো মানে মানে হচ্ছে ক্যালকুলেটর সাপোজ ধরো তুমি দিলে 2 আর 2, এবার ক্যালকুলেটর কোনো কি অপারেশন করতে পারবে যতক্ষণ তার মাঝে হচ্ছে ডিফাইন না করে দিচ্ছ যোগ বিয়োগ গুণ ভাগ?
কি আমার কথা কি এখনো বোঝো নাই? তাহলে যদি 10 রকম ধরো তুমি 10 রকম কাজ মানে আছে করতে পারো, এবার আমি বললাম যে হচ্ছে ওই কাজটা করো, তাহলে তুমি আমাকে কি জিজ্ঞেস করবে না স্যার মানে আছে কোন কাজ? জি স্যার। তাহলে আমি যখন এই হাতে কোন কাজ আমার তখন হচ্ছে ডিফাইন করে দিতে হবে না যে ওই হ্যাঁ যে স্যার। অমুক কাজটা আছে না সেটা করো। তাহলে ঠিক সেরকম কম্পিউটার যখন অল পারপাস কম্পিউটার হচ্ছে, তখন অল পারপাস কম্পিউটার মানে 10 রকম কাজই সে হচ্ছে করতে পারতেছে, তাহলে এভরি কাজ কে সে আলাদা করে আছে ডিফাইন করে দেওয়া উচিত, তাহলে তো কম্পিউটার বুঝবে না যে হচ্ছে কি কাজ। তো তো এইখানে সেটা যেহেতু দেন ডিস্টিংশন, এই দেখো দেন এর ডিস্টিংশন মাস্ট বি মেড বিটুইন দ্য স্পেসিফিক ইনস্ট্রাকশন গিভেন ফর অ্যান্ড ডিফাইনিং এ পার্টিকুলার প্রবলেম। একটা পার্টিকুলার প্রবলেমের জন্য বা পার্টিকুলার মানে আছে কাজের জন্য অবশ্যই এই হচ্ছে ডিফাইন একটা আছে ডিস্টিংশন দেওয়া উচিত যে হ্যাঁ অমুক কাজটা হচ্ছে যোগের কাজ, অমুক কাজটা গুণের কাজ। And the general control organ which see it that this instruction no matter what they are carried out, the former must be stored। তো মূলত এই হচ্ছিল উদ্দেশ্য, আমি বললাম যে কেন কেন। তারপরে থার্ড আর একটা উদ্দেশ্য কি, এনি ডিভাইস হুইচ ইজ টু ক্যারি আউট লং অ্যান্ড কমপ্লিকেটেড সিকোয়েন্স অফ অপারেশন specifically calculation must have considerable memory। এবার হচ্ছে হলো মেমোরির হিসাব আসছে। The instruction which govern a complicated problem may be constitute considerable material, particularly so if the code is substantial, this material must be re-embedded any rate of total memory। তো এইখানে মূলত মানে হচ্ছে ইসের হিসাবটা করছে, এই হচ্ছে মেমোরির হিসাব, যে ডেটা যখন ডেটা নিয়ে কাজ করতেছো তখন সেই ডেটাকে অবশ্যই আছে মেমোরির মধ্যে থাকতে হবে। লং ক্যালকুলেশন সেটা অবশ্যই আছে, তার জন্য কনসিডারেবল মেমোরি থাকা উচিত, সেই মেমোরি ম্যানেজমেন্ট করা উচিত। সেই যেহেতু কনসিডারেবল মেমোরি এনাফ থাকে না, তার জন্য ভিতরে যে এর যে হচ্ছে ইন্নার মিনিং যেটা বলতেছে যে হচ্ছে এই ব্যাখ্যাও থাকা, এই ব্যাখ্যা না সরি মেমোরির মানে হচ্ছে ম্যানেজমেন্টও থাকা উচিত, হুইচ ইট ইজ ইন মোস্ট অ্যারেঞ্জমেন্ট। তো এই যে মূল যে আমি আর এর পরে না যাই, জিনিসটা অতিরিক্ত মানে হচ্ছে বিরক্তিকর হয়ে যাচ্ছে। তো এই যে কম্পিউটারের এই আইএএস কম্পিউটারের এই দেখো বেসিক এই মানে হচ্ছে মেমোরি, এই যে ধরো মানে হচ্ছে নাম্বার ওয়ার্ড, এই দেখো এখানে হচ্ছে 40 বিট নাম্বার ওয়ার্ড ছিল, যার প্রথম বিট হচ্ছে সাইন বিট হিসাবে রাখছে। তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর সাইন বিট হিসাবে কাজ করে আসার কথা। প্রথমে যদি 0 থাকে তাহলে মেবি প্লাস, যদি 1 থাকে তাহলে হচ্ছে মাইনাস, আর হচ্ছে 39 বিট দ্বারা আছে বাদ বাকি নাম্বার 2 টু দি পাওয়ার 38 পর্যন্ত, 2 টু দি পাওয়ার 38 কিংবা 2 টু দি পাওয়ার 39 -1 পর্যন্ত নাম্বার সে ম্যাক্সিমাম হোল্ড করতে পারে। আর এটা হচ্ছে ইনস্ট্রাকশন ওয়ার্ড। এটা ইনস্ট্রাকশন ওয়ার্ড মানে একটা কাজ, যোগ করো যোগ করো, আমি তোমাকে বাংলায় বলতেছি তুমি বুঝতেছো, কম্পিউটার তো তা বুঝবে না। কম্পিউটার হচ্ছে হলো বুঝবে যোগ করার আহ ধরন, মানে যোগের জন্য আলাদা একটা সংকেত আছে, এই সংকেতকে বলা হয় হচ্ছে অপকোড, এবং কোথায় গিয়ে যোগ করবে সেটা হচ্ছে অ্যাড্রেস। তো আইএএস কম্পিউটারে সাধারণত এই 40 বিটের মধ্যে হচ্ছে দুইটা ইনস্ট্রাকশন ধরতো, লেফট ইনস্ট্রাকশন রাইট ইনস্ট্রাকশন, দুইটা ইনস্ট্রাকশন একসাথে থাকতো, যে ইনস্ট্রাকশন গুলো পরপর সিকোয়েন্সিয়ালি কাজ হইতো। এই মোরলেস বর্তমান কম্পিউটার গুলো মোটামুটি এই ফরম্যাট ফলো করে। এখন পরপর দুটো ইনস্ট্রাকশন একসাথে থাকে না, এখন বর্তমান কম্পিউটারে একটা ইনস্ট্রাকশন থাকে, এইভাবে মানে সরাসরি ইনস্ট্রাকশন। এই হচ্ছে ইনস্ট্রাকশন 1, যেখানে পরপর দুটো ইনস্ট্রাকশন থাকতো। আবারও বলতেছি অপকোড মানে ইনস্ট্রাকশনের সংকেত, এখানে ধরো যোগের সংকেত বিয়োগের সংকেত এসব মানে হচ্ছে বাইনারি সংখ্যা দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। তারপরে টুকটাক করতে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস মানে কোন জায়গায় গিয়ে যোগ করবে
সেরকম বিষয়। তো এই হলো আইএএস। তো আইএএস এর মধ্যে কি কি থাকতো, এই কি মানে আছে রেজিস্টার থাকতো, এখানে সেটা দেওয়া আছে। তো আমরা আইএএস এ না যাই, আমরা মূলত আছে ভন নিউম্যানে থাকবো। এই যে হলো মূল ভন নিউম্যান। এইখান থেকে সব দরকার নেই পড়া। এই যে ছবিটা আছে, এই ছবিটা তোমরা আঁকতে পারো যদি ভন নিউম্যানের দেই। এইখানে এইটুক তোমরা মানে আছে লিখতে পারো, এইখান থেকে 1-2 লাইন লিখতে পারো। তারপরে হচ্ছে এই বিষয়টা আনবা অবশ্যই। এই যে আমি যা বক করছি তার সম্পূর্ণ 1 লাইনে 2 লাইনে এখানে লেখা। দ্য টার্ম ভন নিউম্যান আর্কিটেকচার হ্যাজ ইভলভড টু মিন এনি স্টোরড প্রোগ্রাম কম্পিউটার। এই যে স্টোরড প্রোগ্রাম কম্পিউটার মানে এই ইনস্ট্রাকশন মেমোরিতে স্টোর করা থাকবে, in which an instruction phase and a data operation cannot occur at the same time because they share common bus. What is bus? বাস মানে হলো পথ। বাস মানে হলো পথ। এই যে দেখো না, এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নগুলো হচ্ছে বাস, যার মাধ্যমে হচ্ছে ডেটা পাস হয়। তাহলে স্টোর আর প্রোগ্রামে ইনস্ট্রাকশন দেখা মানে ধরো কম্পিউটার তোমাকে যদি বলি যে ইনস্ট্রাকশন এই যোগ করো, তোমার যখন মাথায় যে গেল যোগ করা, তুমি যখন ভাবতেছো যোগ করবো, এইটাকে বলা হচ্ছে ফেচ করা। আর মানে আর সাথে হচ্ছিল ডেটা অপারেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ। এই ইনস্ট্রাকশন ফেচ আর যোগ বিয়োগ গুণ ভাগ কখনোই একসাথে হইতে পারতো না, কারণ তারা একটাই বাস ইউজ করত। কমন বাস মানে একটাই ওয়ে, মানে একটা ওয়ে মানে ধরো তোমার মানে আছে কান একটা, আমি মুখে বলতেছি যোগ করো, আর আমি আরেকজন মানে আছে বলতেছে একই সাথে 2 আর 2 যোগ করো। তাহলে তুমি কখনোই দুটা একসাথে নিতে পারতেছো না, তোমাকে যে কোনো একটাই শুনতে হবে, আইদার 2 আর 2 যোগ করো কিংবা শুধু যোগ করো আর অথবা 2 আর 2। তো এর জন্য যেহেতু পথ একটা, আইদার তাকে প্রথমে কাজ দেখতে হতো, তারপর সে নেক্সট দেখতে যাইতো কোথায় গিয়ে কিংবা কার কার সাথে যোগ করতে হবে, সেইটা স্টেপ বাই স্টেপ তাকে দেখতে হইতো। তো এইটাই মূলত ভন নিউম্যানের সমস্যা ছিল, যেটা তার পারফরমেন্স কিংবা কম্পিউটার পারফরমেন্স কে একটু লো করে দিত, যেহেতু আছে বাস ছিল একটা। বর্তমান কম্পিউটার সিস্টেমে একাধিক বাস থাকে। তো আমরা হিস্টোরি পড়ে মূলত ভন নিউম্যানের জন্যই পড়ছি, বোরিং হিস্টোরি হতেও পারে, কিন্তু আমি ভিতরে জিনিসটা আছে বোঝানোর জন্য এতক্ষণ বকবক করছি, নাথিং এলস। তো তোমরা এখান থেকে শুধু এইটুক তোমরা মুখস্থ করতে চাও, তোমরা এইটুক হচ্ছে পড়তে পারো। এই তো এই গেল। এরপরে মানে আছে ক্যাপাবিলিটিস আছে। এইখান থেকে এক প্যারা আছে ক্যাপাবিলিটিস মানে আছে পড়তে পারো। এটা উইকিপিডিয়া, ভন নিউম্যান লিখে উইকিপিডিয়া সার্চ দিলে এটা আছে পেয়ে যাবা। এই আর যদি সম্পূর্ণ পড়ো তাহলে তোমাদের অনেক বিষয় আছে ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন সম্পূর্ণ দরকার নেই পড়া, তোমরা এইটুক মূলত আছে দেখতে পারো। নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে আমডাল ল, এর পরের দিন পড়বো আমডাল ল, এটা উইকিপিডিয়ায় আছে। এবার বলো কি মানে আছে বোঝো নাই, আর মানে আছে কতটুক বিরক্তি লাগছে বলো। স্যার বিরক্ত লাগে নাই। স্যার বিরক্ত লাগবে কেন? বিরক্ত লাগবে, হিস্ট্রি জানতে সবারই বিরক্তি লাগে, আমার মাঝে মধ্যে মানে আছে নিজেরই বিরক্তি লাগে। তবে আমি তোমাদের যেটা বলছি সেটা হিস্ট্রি না, সেটা আসলে ব্যাখ্যা দেওয়ার জন্য যে আদতে কি। স্যার কম্পিউটারের গল্প শুনতে তো ভালোই লাগে।
স্যার আমাদের মিড টার্ম পড়বে কোন মাসে? তোমাদের মিডটা ফেব্রুয়ারি মার্চে পড়তে পারে। মার্চ মার্চেই তো পড়া উচিত। জানি না। এটা কি ভাইবা আছে? হইতেই পারে, দেখি। তোমাদের আছে লিখিত যদি নেই। স্যার লিখিত নিলেই ভালো হয়। এ প্রিয়াদি, তো এই হচ্ছিল মূল বিষয়। তোমরা দেখো, পড়ো। তোমরা যদি আজকে রিডিং পড়ো তাহলে আমি আগাইতে পারবো, কিন্তু যদি রিডিং না পড়ো তাহলে কিন্তু আগাইতে পারবো না। এরপর ভন নিউম্যান, তারপরে আমডাল পড়বো। আমডালের পরে আমরা দেখি সামনে কিসে যাই। ওকে, আজকে কি আজকে কি আছে 14 ফেব্রুয়ারির জন্য কি স্টুডেন্ট মানে কম হইলো? স্যার আমাদের এমনিতেই কম, তাতে 14 ফেব্রুয়ারি ওকে আর পহেলা ফাল্গুন হবে। না, ওই জন্য একাছে 10-12 জন আসছে, আজকে তো মাত্র 6 জন আসছে। স্যার 10-12 জন তো ওই দুইটা মিলাইয়া রেগুলার আর ইভিনিং হইলে তো 2-3-4 জন স্যার এরকম। ও না, আমার হচ্ছে রাহাত বললেন 10-12 জন। আচ্ছা যাজ্ঞা, এই দিলাম জানাই। তোমরা যদি আজকে রিডিং পড়তে পারো তাহলে লাভ আছে, নাহলে কিন্তু সিলেবাস শেষ হবে না রে। ওকে, তাইলে থাকো। এ অত জোরে কেউ ডাকে? কই ও পিয়াদে, আমি তো আবার না দেখো, আমি তো কপালে হাত ছাড়ে যে কিছু কয় না, এটা তো কপাল। ও মনে হয় খেয়াল করে না যে ছাড়ে আছে না কি কবে কি। আমি কই যে বাবা এই ক্লাসে